আসসালামু আলাইকুম বন্ধুরা, শুনছেন গল্প কথা বাই রাবেয়া রাবু। আজ আপনাদের জন্য রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতা, তৃতীয় পর্ব। লাবণ্য বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলে, আপনি বাংলা কবিতা লেখেন নাকি? ভয় হচ্ছে, আজ থেকে লিখতে শুরু করব বা। নতুন অমিত রায় কী যে কাণ্ড করে বসবে, পুরানো অমিত রায়ের তা কিচ্ছু জানা নেই। হয়তোবা সে এক্ষুনি লড়াই করতে বেরোবে। লড়াই কার সঙ্গে? সেইটি ঠিক করতে পারছি নে। কেবলই মনে হচ্ছে খুব মস্ত কিছু একটার জন্যে এক্ষুনি চোখ বুজে প্রাণ দিয়ে ফেলা উচিত। তারপরে অনুতাপ করতে হয় রয়ে বসে করা যাবে। লাবণ্য হেসে বললে, প্রাণ যদি দিতেই হয় তো সাবধানে দেবেন। সে কথা আমাকে বলা অনাবশ্যক। কমিউনাল রায়টের মধ্যে আমি যেতে নারাজ। মুসলমান বাঁচিয়ে ইংরেজ বাঁচিয়ে চলব। যদি দেশই পুরুষুর গোছের মানুষ, অহিংস মেজাজের ধার্মিক চেহারা শিঙ্গে বাজিয়ে মোটর হাঁকিয়ে চলেছে, তার সামনে দাঁড়িয়ে পথ আটকিয়ে বলবো, যুদ্ধং দেহি। ওই যে লোক আজীর্ণ রোগ সারবার জন্য হাসপাতালে না গিয়ে এমন পাহাড়ে আসে, খিদে বাড়াবার জন্য নির্লজ্জ হয়ে হাওয়া খেতে বেরোয়। লাবণ্য হেসে বললে, লোকটা তবু যদি অমান্য করে চলে যায়? তখন আমি পিছন থেকে দুহাত আকাশে তুলে বলবো, এবারকার মতো ক্ষমা করলুম। তুমি আমার ভ্রাতা, আমরা এক ভারত মাতার সন্তান। বুঝতে পারছেন, মন যখন খুব বড় হয়ে ওঠে তখন মানুষ যুদ্ধও করে, ক্ষমাও করে। লাবণ্য হেসে বললে, আপনি যখন যুদ্ধের প্রস্তাব করেছিলেন মনে ভয় হয়েছিল, কিন্তু ক্ষমার কথা যেরকম বোঝালেন তাতে আশ্বস্ত হলুম যে ভাবনা নেই। অমিত বললে, আমার একটা অনুরোধ রাখবেন? কি বলুন? আজ খিদে বাড়াবার জন্যে আর বেশি বেড়াবেন না। আচ্ছা বেশ, তারপরে? ওই নিচে গাছতলায় যেখানে নানা রঙের শ্যাতলা পড়া পাথরটার নিচ দিয়ে একটুখানি জল ঝিরঝির করে বয়ে যাচ্ছে, ওইখানে বসবেন, আসুন। লাবণ্য হাতে বাঁধা ঘড়িটার দিকে চেয়ে বললেই, কিন্তু সময় যে অল্প। জীবনে সেইটাই তো শোচনীয় সমস্যা লাবণ্য দেবী, সময় অল্প। মরুপথে সঙ্গে আছে আধ মশক মাত্র জল। যাতে সেটা উছলে উছলে শুকনো ধুলোয় মারা না যায়, সেটা নিতান্তই করা যায়। সময় যাদের বিস্তর তাদেরই পাঞ্চুয়াল হওয়া শোভা পায়। দেবতার হাতে সময় অসীম, তাই ঠিক সময়টিতে সূর্য ওঠে, ঠিক সময় অস্ত যায়। আমাদের মেয়াদ অল্প, পাঞ্চুয়াল হতে গিয়ে সময় নষ্ট করা আমাদের পক্ষে অমিতব্যয়িতা। অমরাবতীর কেউ যদি প্রশ্ন করে, ভবে এসে করলে কি, তখন কোন লজ্জায় বলবো, ঘড়ির কাঁটার দিকে চোখ রেখে কাজ করতে করতে জীবনে যা কিছু সকল সময়ের অতীত, তার দিকে চোখ তোলবার সময় পাইনি। তাই তো বলতে বাধ্য হলুম, চলুন ওই জায়গাটাতে। ওর যেটাতে আপত্তি নেই সেটাতে আর কারো যে আপত্তি থাকতে পারে, অমিত সেই আশঙ্কাটাকে একেবারে উড়িয়ে দিয়ে কথাবার্তা কয়। সেই জন্য তার প্রস্তাবে আপত্তি করা শক্ত। লাবণ্য বললে, চলুন। ঘন বনের ছায়া, সরু পথ নেমেছে নিচে একটা খাসিয়া গ্রামের দিকে। অর্ধপথেই আর এক পাশ দিয়ে ক্ষীণ ঝর্ণার ধারা এক জায়গায় লোকালয়ের পথটাকে অস্বীকার করে তার উপর দিয়ে নিজের অধিকার চিহ্নস্বরূপ নুড়ি বিছিয়ে স্বতন্ত্র পথ চালিয়ে গেছে। সেইখানে পাথরের উপরে দুজনে বসল। ঠিক সেই জায়গায় খাতটা গভীর হয়ে খানিকটা জল জমে আছে, যেন সবুজ পর্দার ছায়ায় একটি পর্দানশীল মেয়ে। বাইরে পা বাড়াতে তার ভয়। এখানকার নির্জনতার আবরণটাই লাবণ্যকে নিরবরণের মতো লজ্জা দিতে লাগল। সামান্য যাতা একটা কিছু বলে এইটাকে ঢাকা দিতে ইচ্ছে করছে।
কিছুতেই কোনো কথা মনে আসছে না। স্বপ্নে যেরকম কণ্ঠরোধ হয় সেই দশা। অমিত বুঝতে পারলেই একটা কিছু বলাই চাই। বললে, দেখুন আরজা, আমাদের দেশে দুটো ভাষা, একটা সাধু আর একটা চলতি। কিন্তু এছাড়া আরও একটা ভাষা থাকা উচিত ছিল। সমাজের ভাষা নয়, ব্যবসায়ের ভাষা নয়, আড়ালের ভাষা, এরকম জায়গার জন্য। পাখির গানের মতো, কবির কাব্যের মতো সেই ভাষা অনায়াসেই কণ্ঠ দিয়ে বেরোনো উচিত ছিল, যেমন করে কান্না বেরোয়। সেজন্যে মানুষকে বইয়ের দোকানে ছুটতে হয়, সেটা বড় লজ্জা। প্রত্যেকবার হাসির জন্যে যদি ডেন্টিস্টের দোকানে দৌড়াদৌড়ি করতে হতো, তাহলে কি হতো ভেবে দেখুন। সত্যি বলুন লাবণ্য দেবী, এখনই আপনার সুর করে কথা বলতে ইচ্ছে করছে না? লাবণ্য মাথা হেঁট করে চুপ করে বসে রইল। অমিত বললে, চায়ের টেবিলের ভাষায় কোনটা ভদ্র কোনটা অভদ্র তার হিসেব মিটতে চায় না। কিন্তু এ জায়গায় ভদ্রও নেই, অভদ্রও নেই। তাহলে কি উপায় বলুন? মনটাকে সহজ করবার জন্যে একটা কবিতা না আওড়ালে তো চলছে না। গদ্যে অনেক সময় নেই, অত সময় তো হাতে নেই। যদি অনুমতি করেন তো আরম্ভ করি। দিতে হলো অনুমতি, নইলে লজ্জা করতে গেলেই লজ্জা। অমিত ভূমিকায় বললে, রবি ঠাকুরের কবিতা বোধহয় আপনার ভালো লাগে। হ্যাঁ লাগে। আমার লাগে না, অতএব আমাকে মাপ করবেন। আমার একজন বিশেষ কবি আছে, তার লেখা এত ভালো যে খুব অল্প লোকেই পড়ে। এমনকি তাকে কেউ গাল দেবার উপযুক্ত সম্মানও দেয় না। ইচ্ছে করছি আমি তার থেকে আবৃত্তি করি। আপনি এত ভয় করছেন কেন? এ সম্বন্ধে আমার অভিজ্ঞতা শোকাবহ। কবিবরকে নিন্দে করলে আপনারা যাতে ঠেলেন, তাকে নিঃশব্দে পাশ কাটিয়ে বাদ দিয়ে চললে তাতে করেও কঠোর ভাষার সৃষ্টি হয়। যা আমার ভালো লাগে তাই আরেকজনের ভালো লাগে না। এই নিয়েই পৃথিবীতে যত রক্তপাত। আমার কাছ থেকে রক্তপাতের ভয় করবেন না। আপন রুচির জন্যে আমি পরের রুচির সমর্থন ভিক্ষে করিনি। এটা বেশ বলেছেন। তাহলে নির্ভয় শুরু করা যাক। রে অচেনা, মোর মুষ্টি ছাড়বি কি করে, যতক্ষণ চিনি নাই তোরে। বিষয়টা দেখেছেন? না চেনার বন্ধন, সবচেয়ে কড়া বন্ধন। না চেনা জগতে বন্দী হয়েছি, চিনে নিয়ে তবে খালাস পাব। একেই বলে মুক্তিতত্ত্ব। কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে, রাত্রি যবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোর। চক্ষু পরে চক্ষু রাখি শুধালেম, কোথা সঙ্গোপনে আছো আত্মবিস্মৃতির কোণে। নিজেকেই ভুলে থাকার মতো কোনো এমন ঝাপসা কোণ আর নেই। সংসারে কত যে দেখবার ধন দেখা হলো না, তারা আত্মবিস্মৃতির কোণে মিলিয়ে আছে। তাই বলে তো হাল ছেড়ে দিলে চলে না। তোর সাথে চেনা সহজে হবে না, কানে কানে মৃদু কণ্ঠে নয়। করে নিব জয় সংশয় কুণ্ঠিত তোর বাণী, দীপ্ত বলে লব টানি শঙ্কা হতে লজ্জা হতে, দ্বিধা দ্বন্দ্ব হতে নির্দয় আলোতে। একেবারে নাছোড়বান্দা, কত বড় জোর! দেখেছেন রচনার পৌরুষ? জাগিয়ে উঠিবি অশ্রুধারে, মুহূর্তে চিনিবি আপনারে। ছিন্ন হবে ডোর, তোর মুক্তি দিয়ে তবে মুক্তি হবে মোর। ঠিক এই তানটি আপনার নামজাদা লেখকের মধ্যে পাবেন না। সূর্যমণ্ডলে এ যেন আগুনের ঝড়। এ শুধু লিরিক নয়, এ নিষ্ঠুর জীবন তত্ত্ব। লাবণ্যের মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে বললে, হে অচেনা, দিন যায় সন্ধ্যা হয় সময় রবে না। তীব্র আকস্মিক বাধা
বন্ধ ছিন্ন করে দিক, তোমারে চেনার অগ্নি দীপ্ত শিখা উঠুক উজ্জ্বলি, দিবদাহে জীবন অঞ্জলি। আবৃত্তি শেষ হতে না হতেই অমিত লাবণ্যের হাত চেপে ধরলে। লাবণ্য হাত ছাড়িয়ে নিলে না। অমিত ওর মুখের দিকে চাইলে, কিছু বললে না। এরপরে কোনো কথা বলবার কোনো দরকার হলো না। লাবণ্য ঘড়ির দিকে চাইতেও ভুলে গেল। ঘটকালি। অমিত যোগমায়ার কাছে এসে বললে, মাসিমা, ঘটকালি করতে এলেম, বিদায়ের বেলা কৃপণতা করবেন না। পছন্দ হলে তবে তো, আগে নাম দাম বিবরণটা বলো। অমিত বললে, নাম নিয়ে পাত্রটির দাম নয়। তাহলে ঘটক বিদায়ের হিসাব থেকে কিছু বাদ পড়বে দেখছি। অন্যায় কথা বললেন। নাম যার বড় তার সংসারটা ঘরে অল্প, বাইরেই বেশি। ঘরের মন রক্ষার চেয়ে বাইরের মান রক্ষাতেই তার যত সময় যায়। মানুষটার অতি অল্প অংশই পড়ে স্ত্রীর ভাগে। পুরো বিবাহের পক্ষে সেটুকু যথেষ্ট নয়। নামজাদা মানুষের বিবাহ স্বল্প বিবাহ, বহু বিবাহের মতোই গর্হিত। আচ্ছা, নামটা না হয় খাটো হলো, রূপটা? বলতে ইচ্ছে করিনি, পাছে অত্যুক্তি করে বসি। অত্যুক্তির জোরেই বুঝি বাজারে চালাতে হবে? পাত্র বাছিয়ার বেলা দুটি জিনিস লক্ষ্য করা চাই। নামের দ্বারা বর যেন ঘরকে ছাড়িয়ে না যায়, আর রূপের দ্বারা কনেকে। আচ্ছা, নাম রূপ থাক, বাকিটা? বাকি যেটা রইল সব জড়িয়ে সেটাকে বলে পদার্থ। তা লোকটা অপদার্থ নয়। বুদ্ধি? লোকে যাতে ওকে বুদ্ধিমান বলে হঠাৎ ভ্রম করে, সেটুকু বুদ্ধি ওর আছে। বিদ্যে? স্বয়ং নিউটনের মতো। ও জানে যে জ্ঞান সমুদ্রের কূলে সে নুড়ি কুড়িয়েছে মাত্র। তার মতো সাহস করে বলতে পারে না, পাছে লোকে ফস করে বিশ্বাস করে বসে। পাত্রের যোগ্যতার ফর্দটা তো দেখছি কিছু খাটো গোছের। অন্নপূর্ণার পূর্ণতা প্রকাশ করতে হবে বলেই শিব নিজেকে ভিখারি কবুল করেন, একটুও লজ্জা নেই। তাহলে পরিচয়টা আরো একটু স্পষ্ট করো। জানাঘর। পাত্রটির নাম অমিত কুমার রায়। হাসছেন কেন মাসিমা? ভাবছেন কথাটা ঠাট্টা? সে ভয় মনে আছে বাবা, পাছে শেষ পর্যন্ত ঠাট্টাই হয়ে ওঠে। এ সন্দেহটা পাত্রের পরে দোষারোপ। বাবা, সংসারটাকে হেসে হালকা করে রাখা কম ক্ষমতা নয়। মাসি, দেবতাদের সেই ক্ষমতা আছে, তাই দেবতারা বিবাহের অযোগ্য। দময়ন্তী সে কথা বুঝেছিলেন। আমার লাবণ্যকে সত্যি কি তোমার পছন্দ হয়েছে? কিরকম পরীক্ষা চান বলুন? একমাত্র পরীক্ষা হচ্ছে লাবণ্য যে তোমার হাতেই আছে এইটি তোমার নিশ্চিত জানা। কথাটাকে আরেকটু ব্যাখ্যা করুন। যে রত্নকে সস্তায় পাওয়া গেল তারও আসল মূল্যে যে বোঝে, সেই জানব জহুরি। মাসিমা, কথাটাকে বড় বেশি সূক্ষ্ম করে তুলেছেন। মনে হচ্ছে যেন একটা ছোট গল্পের সাইকোলজিতে শান লাগিয়েছেন, কিন্তু কথাটা আসলে যথেষ্ট মোটা। জাগতিক নিয়মে এক ভদ্রলোক এক ভদ্র রমণীকে বিয়ে করবার জন্য খেপেছে। দোষে গুণে ছেলেটি চলনসই, মেয়েটির কথা বলা বাহুল্য। এমন অবস্থায় সাধারণ মাসিমার দল স্বভাবের নিয়মে খুশি হয়ে তক্ষুনি ঢেকিতে আনন্দ নাড়ু করতে শুরু করেন। ভয় নেই বাবা, ঢেকিতে পা পড়েছে। ধরেই নাও লাবণ্যকে তুমি পেয়েছ,
তারপরেও হাতে পেয়েও যদি তোমার পাবার ইচ্ছে প্রবল থেকেই যায়, তবেই বুঝবো লাবণ্যর মতো মেয়েকে বিয়ে করবার তুমি যোগ্য। আমি যে এহেন আধুনিক, আমাকে শুদ্ধ তাক লাগিয়ে দিলেন। আধুনিকের লক্ষণটা কি দেখলে? দেখছি বিংশ শতাব্দীর মাসিমারা বিয়ে দিতেও ভয় পান। তার কারণ, আগেরকার শতাব্দীর মাসিমারা যাদের বিয়ে দিতেন তারা ছিল খেলার পুতুল। এখন যারা বিয়ে উমেদার, মাসিমাদের খেলার শখ মেটাবার দিকে তাদের মন নেই। ভয় নেই আপনার, পেয়ে পাওয়া ফুরোয় না, বরঞ্চ চাওয়া বেড়েই ওঠে। লাবণ্যকে বিয়ে করে এই তত্ত্ব প্রমাণ করবে বলেই অমিত রায় মর্তে অবতীর্ণ। নইলে আমার মোটর গাড়িটা অবচেতন পদার্থ হয়েও অবস্থানে অসময়ে এমন অদ্ভুত অঘটন ঘটিয়ে বসবে কেন? বাবা, বিবাহযোগ্য বয়সের সুর এখনো তোমার কথাবার্তায় লাগছে না। শেষে সমস্তটা বাল্যবিবাহ হয়ে না দাঁড়ায়। মাসিমা, আমার মনে স্বকীয় একটা স্পেসিফিক গ্র্যাভিটি আছে। তারই গুণে আমার হৃদয়ের ভারী কথাগুলো মুখে খুব হালকা হয়ে ভেসে ওঠে, তাই বলে তার ওজন কমে না। যোগমায়া গেলেন ভোজের ব্যবস্থা করতে। অমিত এ ঘরে ও ঘরে ঘুরে বেড়ালো, দর্শনীয় কাউকে দেখতে পেল না। দেখা হলো জ্যোতিশঙ্করের সঙ্গে। মনে পড়ল আজ তাকে অ্যান্টনি ক্লিওপেট্রা পড়াবার কথা। অমিতার মুখের ভাব দেখেই জ্যোতি বুঝেছিল জীবের প্রতি দয়া করেই আজ তার ছুটি নেওয়া আশু কর্তব্য। সে বললে, অমিতদা, যদি কিছু মনে না করো, আজ আমি ছুটি যাই, আবার শিলংয়ে বেড়াতে যাব। অমিত পুলকিত হয়ে পড়লে। পড়ার সময় যারা ছুটি নিতে জানে না তারা পড়ে, পড়া হজম করে না। তুমি ছুটি চাইলে আমি কিছু মনে করব এমন অসম্ভব ভয় করছো কেন? কাল রবিবার, ছুটি তো আছি, পাছে তুমি তাই ভাবো। স্কুল মাস্টারি বুদ্ধি আমার নয় ভাই। বরাদ্দ ছুটিকে ছুটি বলিই নে। যে ছুটি নিয়মিত তাকে ভোগ করা আর বাধার পশুকে শিকার করা একই কথা। ওতে ছুটির রস ফিকে হয়ে যায়। হঠাৎ যে উৎসাহে অমিত কুমার ছুটি তত্ত্ব ব্যাখ্যায় মেতে উঠল, তার মূল কারণটা অনুমান করে জ্যোতির খুব মজা লাগলো। সে বললে, কয়দিন থেকে ছুটি তত্ত্ব সম্বন্ধে তোমার মাথায় নতুন নতুন ভাব উঠছে। সেদিনও আমাকে উপদেশ দিয়েছিলে এমন আর কিছুদিন চললেই ছুটি নিতে আমার হাত পেকে যাবে। সেদিন কি উপদেশ দিয়েছিলুম? বলেছিলে অকর্তব্য বুদ্ধি মানুষের একটা মহৎ গুণ। তার ডাক পড়লেই একটুও বিলম্ব করা উচিত হয় না। বলেই বই বন্ধ করে তক্ষুনি বাইরে দিলে ছুট। বাইরে হয়তো একটা অকর্তব্যের কোথাও আবির্ভাব হয়েছিল, লক্ষ্য করিনি। জ্যোতির বয়স 20-এর কোঠায়। অমিতার মনে যে চাঞ্চল্য উঠেছে, ওর নিজের মনেও তার আন্দোলনটা এসে লাগছে। ও লাবণ্যকে এতদিন শিক্ষক জাতীয় বলেই ঠাউরেছিল। আজ অমিতর অভিজ্ঞতা থেকেই বুঝতে পেরেছে সে নারী জাতীয়। অমিত হেসে বললে, কাজ উপস্থিত হলেই প্রস্তুত হওয়া চাই। এ উপদেশের বাজার দর বেশি, আকব্বরী মোহরের মতো, কিন্তু ওর উল্টো পিঠেই খোদাই থাকা উচিত। অকাজ উপস্থিত হলেই সেটাকে বীরের মতো মেনে নেওয়া চাই। তোমার বীরত্বের পরিচয় আজকাল প্রায়ই পাওয়া যাচ্ছে। জ্যোতির পিঠ চাপড়িয়ে অমিত বললে, জরুরি কাজটাকে এক কোপে বলি দেবার পবিত্র অষ্টমী তিথি তোমার জীবন পঞ্জিকায় একদিন যখন আসবে, দেবী পূজায় বিলম্ব করো না ভাই। তারপরে বিজয় দশমী আসতে দেরি হয় না। জ্যোতি চলে গেল। অকর্তব্য বুদ্ধি ও সজাগ, তাকে আশ্রয় করে অকাজ দেখা দেয় তারও দেখা নেই। অমিত ঘর ছেড়ে গেল বাইরে। ফুলে আচ্ছন্ন গোলাপের লতা, একধারে সূর্যমুখীর ভিড়, আর একধারে চৌকো কাঠের টবে চন্দ্রমল্লিকা।
ঢালু ঘাসের ক্ষেতের উপর প্রান্তেই এক মস্ত ইউক্যালিপটাস গাছ, তারই গুড়িতে হেলান দিয়ে সামনে পা ছড়িয়ে বসে আছে লাবণ্য। ছাই রঙের আলো আনগায়, পায়ের উপর পড়েছে সকালবেলা রোদ্দুর। কোলে রুমালের ওপর কিছু রুটির টুকরো, কিছু ভাঙা আখরোট। আজ সকালটা জীবসেবায় কাটা পিঠা উড়েছিল, তাও ভুলে গেছে। অমিত কাছে এসে দাঁড়ালো। লাবণ্য মাথা তুলে তার মুখের দিকে চেয়ে চুপ করে রইল। মৃদু হাসিতে মুখ গেল ছেয়ে। অমিত সামনাসামনি বসে বললে, সুখবর আছে, মাসিমার মত পেয়েছি। লাবণ্য তার কোনো উত্তর না করে অদূরে একটা নিষ্ফলা পিচ গাছের দিকে একটা ভাঙা আখরোট ফেলে দিলে। দেখতে দেখতে তার গুড়ি বেয়ে একটা কাঠ বিড়ালি নেমে এলো। এই জীবটি লাবণ্যর মুষ্টি ভিখারিদের দলের একজন। অমিত বললে, যদি আপত্তি না করো, তোমার নামটা একটু ছেটে দেব? তা দাও। তোমাকে ডাকবো বন্য বলে। বন্য? না না, এ নামটাতে হয়তো বা তোমার বদনাম হলো। এরকম নাম আমাকেই সাজে। তোমাকে ডাকবো বন্যা, কি বলো? তাই ডেকো, কিন্তু তোমার মাসিমার কাছে নয়। কিছুতেই নয়। এসব নাম বীজমন্ত্রের মতো, কারো কাছে ফাঁস করতে নেই। এ রইল আমার মুখে আর তোমার কানে। আচ্ছা বেশ। আমারও ওই রকমের একটা বেসরকারি নাম চাই তো। ভাবছি ব্রহ্মপুত্র কেমন হয়? বন্যা হঠাৎ এলো তারই কুল ভাসিয়ে দিয়ে। নামটা সর্বদা ডাকবার পক্ষে ওজনে ভারী। ঠিক বলেছ, কুলি রাখতে হবে ডাকবার জন্যে। তুমি তাহলে নামটা দাও, সেটা হবে তোমারই সৃষ্টি। আচ্ছা, আমিও দেব তোমার নাম ছেটে। তোমাকে বলবো মিতা। চমৎকার। পদাবলিতে ওরই একটি দোসর আছে, বধূ। বন্যা, মনে ভাবছি ওই নামে না হয় আমাকে সবার সামনেই ডাকলে, তাতে দোষ কি? ভয় হয়, এক কানের ধন পাঁচ কানে পাছে সস্তা হয়ে যায়। সে কথা মিছে নয়। দুয়ের কানে যেটা এক, পাঁচের কানে সেটা ভগ্নাংশ। বন্যা। কি মিতা? তোমার নামে যদি কবিতা লিখি তো কোন মিলটা লাগাবো জানো? অনন্যা। তাতে কি বোঝাবে? বোঝাবে তুমি যা, তুমি তাই, তুমি আর কিছুই নও। সেটা বিশেষ আশ্চর্যের কথা নয়। বলো কি? খুবই আশ্চর্যের কথা। দৈবাত এক একজন মানুষকে দেখতে পাওয়া যায়, যাকে দেখেই চমকে উঠে বলি, এ মানুষটি একেবারে নিজের মতো, পাঁচজনের মতো নয়। সেই কথাটি আমি কবিতায় বলবো। হে মোর বন্যা, তুমি অনন্যা, আপন স্বরূপেই আপনি ধন্যা। তুমি কবিতা লিখবে নাকি? নিশ্চয়ই লিখব। কার সাধ্য রোদে তার গতি? এমন মরিয়া হয়ে উঠলে কেন? কারণ বলি, কাল রাত্রির 2:30 পর্যন্ত ঘুম না হলে যেমন এপাশ ওপাশ করতে হয়, তেমন করেই কেবলই অক্সফোর্ড বুক অব ভার্সেসের এ পাতা ও পাতা উল্টেছি। ভালোবাসার কবিতা খুঁজেই পেলুম না। আগে সেগুলো পায়ে পায়ে ঠেকত। স্পষ্টই বুঝতে পারছি আমি লিখব বলেই সমস্ত পৃথিবী আজ অপেক্ষা করে আছে। এই বলেই লাবণ্যর বাঁ হাত নিজের দুহাতের মধ্যে চেপে ধরে বললে, হাত জোড়া পড়ল, কলম ধরব কি দিয়ে? সবচেয়ে ভালো মিল হাতে হাতে মিল। এই যে তোমার আঙুলগুলি আমার আঙুলে আঙুলে কথা কইছে। কোনো কবি এমন সহজ করে কিছু লিখতে পারলে না? কিছুই তোমার সহজে পছন্দ হয় না, সেজন্য তোমাকে এত ভয় করি মিতা।
কিন্তু আমার কথাটা বুঝে দেখো, রামচন্দ্র সীতার সত্য যাচাই করতে চেয়েছিলেন বাইরের আগুনে, তাতেই সীতাকে হারালেন। কবিতার সত্য যাচাই হয় অগ্নি পরীক্ষায়, সে আগুন অন্তরের। যার মনে নেই সেই আগুন, সে যাচাই করবে কি দিয়ে? তাকে পাঁচজনের মুখের কথা মেনে নিতে হয়, অনেক সময় সেটা দুর্মুখের কথা। আমার মনে আজ আগুন জ্বলেছে, সেই আগুনের ভেতর দিয়ে আমার পুরনো সব পড়া আবার পড়ে নিচ্ছি। কত অল্পই টিকলো, সব হু হু করে ছাই হয়ে যাচ্ছে। কবিদের হট্টগোলের মাঝখানে দাঁড়িয়ে আজ আমাকে বলতে হলো, তোমরা অত চেঁচিয়ে কথা কইও না, ঠিক কথাটি আস্তে বলো। ফর গড সেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। অনেকক্ষণ দুজনে চুপ করে বসে রইল। তারপরে একসময় লাবণ্যর হাতখানি তুলে ধরে অমিত নিজের মুখের উপর বুলিয়ে নিলে, বললে, ভেবে দেখো বন্যা, আজ এই সকালে ঠিক এই মুহূর্তে সমস্ত পৃথিবীতে কত অসংখ্য লোক কি চাচ্ছে, আর কত অল্প লোকই পেল। আমি সেই অতি অল্প লোকের মধ্যে একজন। সমস্ত পৃথিবীতে একমাত্র তুমিই সেই সৌভাগ্যবান লোককে দেখতে পেলে শিলং পাহাড়ের কোণে এই ইউক্যালিপটাস গাছের তলায়। পৃথিবীতে পরম আশ্চর্য ব্যাপারগুলি পরম নম্র, চোখে পড়তে চায় না, অথচ তোমাদের ওই তারিণী তলাপাত্র কলকাতার গোলদিঘির থেকে আরম্ভ করে নোয়াখালী চাটগা পর্যন্ত চিৎকার শব্দে শূন্যের দিকে ঘুষি উঁচিয়ে বাঁকা পলিটিক্সের ফাঁকা আওয়াজ ছড়িয়ে এলো। সেই দুর্দান্ত বাজে খবরটা বাংলাদেশে সর্বপ্রথম খবর হয়ে উঠল। কে জানে, হয়তো এইটাই ভালো। কোনটা ভালো? ভালো এই যে সংসারের আসল জিনিসগুলো হাটে বাটেই চলাফেরা করে বেড়ায়, অথচ বাজে লোকের চোখে ঠোকর খেয়ে খেয়ে মরে না। আর গভীর জানাজানি বিশ্বজগতের অন্তরের নাড়িতে নাড়িতে। আচ্ছা বন্যা, আমি তো বকেই চলেছি, তুমি চুপ করে বসে কি ভাবছো বলো তো? লাবণ্য চোখ নিচু করে বসে রইল, জবাব করলে না। অমিত বললে, তোমার এই চুপ করে থাকা যেন মাইনে না দিয়ে আমার সব কথাকে বরখাস্ত করে দেওয়ার মতো। লাবণ্য চোখ নিচু করেই বললে, তোমার কথা শুনে আমার ভয় হয় মিতা। কিসের ভয়? তুমি আমার কাছে কি যে চাও, আর আমি তোমাকে কতটুকুই বা দিতে পারি ভেবে পাইনি। কিছু না ভেবেই তুমি দিতে পারো, এইটাতেই তো তোমার দানের দাম। তুমি যখন বললে কর্তামা সম্মতি দিয়েছেন, আমার মনটা কেমন করে উঠল। মনে হলো এইবার আমার ধরা পড়বার দিন আসছে। ধরা তো পড়তেই হবে মিতা। তোমার রুচি, তোমার বুদ্ধি আমার অনেক উপরে। তোমার সঙ্গে একত্রে পথ চলতে গিয়ে একদিন তোমার থেকে বহু দূরে পিছিয়ে পড়ব। তখন আর তুমি আমাকে ফিরে ডাকবে না। সেদিন আমি তোমাকে একটুও দোষ দেব না। না না, কিছু বলো না, আমার কথাটা আগে শোনো। মিনতি করে বলছি, আমাকে বিয়ে করতে চেও না। বিয়ে করে তখন গ্রন্থি খুলতে গেলে তাতে আরও জট পড়ে যাবে। তোমার কাছ থেকে আমি যা পেয়েছি সে আমার পক্ষে যথেষ্ট, জীবনের শেষ পর্যন্ত চলবেই। তুমি কিন্তু নিজেকে ভুলিও না বন্যা। তুমি আজকের দিনের ঔদার্যের মধ্যে কালকের দিনের কার্পণ্যের আশঙ্কা কেন তুলছ? মিতা, তুমি আমাকে সত্য বলবার জোর দিয়েছ। আজ তোমাকে যা বলছি তুমি নিজেও তা ভিতরে ভিতরে জানো, মানতে চাও না। পাছে যে রস এখন ভোগ করছো তাতে একটুও খটকা বাঁধি। তুমি তো সংসার ফাঁদবার মানুষ নও। তুমি রুচির তৃষ্ণা মেটাবার জন্য ফেরো। সাহিত্যে সাহিত্যে তাই তোমার বিহার। আমার কাছেও সেই জন্যই তুমি এসেছ। বলবো ঠিক কথাটা? বিয়েটাকে তুমি মনে মনে জানো, যাকে তুমি সর্বদাই বলো
ভালগার, ওটা বড় রেসপেক্টেবল। ওটা শাস্ত্রের দোহাই, পাড়ার সেই সব বিষয়ী লোকের পোষা জিনিস যারা সম্পত্তির সঙ্গে সহধর্মিণীকে মিলিয়ে নিয়ে খুব মোটা তাকিয়ে ঠেসান দিয়ে বসে। বন্যা, তুমি আশ্চর্য নরম সুরে আশ্চর্য কঠিন কথা বলতে পারো। মিতা, ভালোবাসার জোরে চিরদিন যেন কঠিন থাকতেই পারি। তোমাকে ভোলাতে গিয়ে একটুও ফাঁকি যেন না দিই। তুমি যা আছো ঠিক তাই থাকো। তোমার রুচিতে আমাকে যতটুকু ভালো লাগে ততটুকুই লাগুক, কিন্তু একটুও তুমি দায়িত্ব নিও না, তাতেই আমি খুশি থাকব। বন্যা, এবার তবে আমার কথাটা বলতে দাও। কি আশ্চর্য করে তুমি আমার চরিত্রের ব্যাখ্যা করেছ, তা নিয়ে কথা কাটাকাটি করব না, কিন্তু একটা জায়গায় তোমার ভুল আছে। মানুষের চরিত্র জিনিসটাও চলে, ঘর পোষা অবস্থায় তার একরকম শিকলি বাঁধা স্থাবর পরিচয়। তারপরে একদিন ভাগ্যের হঠাৎ এক ঘায়ে তার শিকলি কাটে, সে ছুট দেয় অরণ্যে, তখন তার আর এক মূর্তি। আজ তুমি তার কোনটা? যেটা আমার বরাবরের সঙ্গে মেলে না, সেইটেই। এর আগে অনেক মেয়ের সঙ্গে আমার আলাপ হয়েছিল, সমাজের কাটা খাল বেয়ে বাঁধা ঘাটে রুচির ঢাকা লণ্ঠন জ্বালিয়ে। তাতে দেখাশোনা হয়, চেনাশোনা হয় না। তুমি নিজেই বলো বন্যা, তোমার সঙ্গেও কি আমার সেই আলাপ? লাবণ্য চুপ করে রইল। অমিত বললে, বাইরে বাইরে দুই নক্ষত্র পরস্পরকে সেলাম করতে করতে প্রদক্ষিণ করে চলে। কায়দাটা বেশ শোভন, নিরাপদ। সেটাতে যেন তাদের রুচির টান মর্মের মিল নয়। হঠাৎ যদি মরণের ধাক্কা লাগে, নিভে যায় দুই তারার লণ্ঠন, দোহে এক হয়ে উঠবার আগুন জ্বলে ওঠে। সেই আগুন জ্বলেছে। অমিত রায় বদলে গেল। মানুষের ইতিহাসটাই এই রকম। তাকে দেখে মনে হয় ধারাবাহিক, কিন্তু আসলে সে আকস্মিকের মালা গাঁথা। সৃষ্টির গতি চলে সেই আকস্মিকের ধাক্কায় ধাক্কায়, দমকে দমকে। যুগের পর যুগ এগিয়ে যায় ঝাপতালের লয়। তুমি আমার তাল বদলিয়ে দিয়েছ বন্যা, সেই তালেই তো তোমার সুরে আমার সুরে গাঁথা পড়ল। লাবণ্যর চোখের পাতা ভিজে এলো, তবু এ কথা মনে না করে থাকতে পারলে না যে অমিতর মনের গড়নটা সাহিত্যিক। প্রত্যেক অভিজ্ঞতায় ওর মুখের কথার উচ্ছ্বাস তোলে, সেইটে ওর জীবনের ফসল, তাতেই ও পায় আনন্দ। আমাকে ওর প্রয়োজন সেই জন্যই। যেসব কথা ওর মনে বরফ হয়ে জমে আছে, ও নিজে যার ভার বোধ করে কিন্তু আওয়াজ পায় না। আমার উত্তাপ লাগিয়ে তাকে গলিয়ে ঝরিয়ে দিতে হবে। দুজনে অনেকক্ষণ চুপ করে বসে থেকে লাবণ্য হঠাৎ একসময় প্রশ্ন করলে, আচ্ছা মিতা, তুমি কি মনে করো না, যেদিন তাজমহল তৈরি শেষ হলো সেদিন মমতাজের মৃত্যুর জন্য শাহজাহান খুশি হয়েছিলেন? তার স্বপ্নকে অমর করবার জন্যে এই মৃত্যুর দরকার ছিল। এই মৃত্যুই মমতাজের সবচেয়ে বড় প্রেমের দান। তাজমহলে শাহজাহানের শোক প্রকাশ পায়নি, তার আনন্দ রূপ ধরেছে। অমিত বললে, তোমার কথায় তুমি ক্ষণে ক্ষণে আমাকে চমক লাগিয়ে দিচ্ছ। তুমি নিশ্চয়ই কবি। আমি চাইনি কবি হতে। কেন চাও না? জীবনের উত্তাপে কেবল কথার প্রদীপ জ্বালাতে আমার মন যায় না। জগতে যারা উৎসব সভা সাজাবার হুকুম পেয়েছে, কথা তাদের পক্ষেই ভালো। আমার জীবনের তাপ জীবনের কাজের জন্যই। বন্যা, তুমি কথাকে অস্বীকার করছো? জানো না তোমার কথা আমাকে কেমন করে জাগিয়ে দেয়? তুমি কি করে জানবে তুমি কি বলো, আর সে বলার কি অর্থ? আবার দেখছি নিবারণ চক্রবর্তীকে ডাকতে হলো। ওর নাম শুনে শুনে তুমি বিরক্ত হয়ে গেছো, কিন্তু কি করব বলো?
ওই লোকটা আমার মনের কথার ভাণ্ডারী। নিবারণ এখনো নিজের কাছে নিজের পুরানো হয়ে যায়নি। ও প্রত্যেক বাড়ি যে কবিতা লেখে সে ওর প্রথম কবিতা। সেদিন ওর খাতা ঘাঁটতে ঘাঁটতে অল্পদিন আগেরকার একটা লেখা পাওয়া গেল, ঝর্ণার উপরের কবিতা। কি করে খবর পেয়েছে শিলং পাহাড়ে এসে আমার ঝর্ণা আমি খুঁজে পেয়েছি। ও লিখেছে, ঝর্ণা তোমার স্ফটিক জলের স্বচ্ছ ধারা, তাহারই মাঝারে দেখে আপনারই সূর্য তারা। আমি নিজে যদি লিখতুম এর চেয়ে স্পষ্টতর করে তোমার বর্ণনা করতে পারতুম না। তোমার মনের মধ্যে এমন একটি স্বচ্ছতা আছে যে আকাশের সমস্ত আলো সহজেই প্রতিবিম্বিত হয়। তোমার সবকিছুর মধ্যে ছড়িয়ে পড়া সেই আলো আমি দেখতে পাই। তোমার মুখে, তোমার হাসিতে, তোমার কথায়, তোমার স্থির হয়ে বসে থাকায়, তোমার রাস্তা দিয়ে চলায়। আজই মাঝে মাঝে আমার ছায়ারে দুলায় খেলাও তারই এক ধারে, সে ছায়ারই সাথে হাসিয়া মিলাও কলধ্বনি, দিও তারে বাণী, যে বাণী তোমার চিরন্তনী। তুমি ঝর্ণা, জীবন স্রোতে তুমি যে কেবল চলছো তা নয়, তোমার চলার সঙ্গে সঙ্গে তোমার বলা। সংসারে যেসব কঠিন অচল পাথরগুলোর উপর দিয়ে চল, তারাও তোমার সংঘাতে সুর বেজে ওঠে। আমার ছায়াতে তোমার হাসিতে মিলিত ছবি, তাই নিয়ে আজি পরাণে আমার মেতেছে কবি। পদে পদে তব আলোর ঝলকে ভাষা আনে প্রাণে পলকে পলকে, মোর বাণী রূপ দেখিলাম আজি নির্ঝরণী। তোমার প্রবাহে মনেরে জাগায় নিজেরে চিনি। লাবণ্য একটু ম্লান হাসি হেসে বললে, যতই আমার আলো থাক আর ধ্বনি থাক, তোমার ছায়া তবু ছায়াই। সে ছায়াকে আমি ধরে রাখতে পারবো না। অমিত বললে, কিন্তু একদিন হয়তো দেখবে, আর কিছু যদি না থাকে, আমার বাণীরূপ রয়েছে। লাবণ্য হেসে বললে, কোথায়? নিবারণ চক্রবর্তীর খাতায়? আশ্চর্য কিছুই নেই। আমার মনের নিচের স্তরে যে ধারা বয়, নিবারণের ফোয়ারায় কেমন করে সেটা বেরিয়ে আসে। তাহলে কেন একদিন হয়তো কেবল নিবারণ চক্রবর্তীর ফোয়ারার মধ্যেই তোমার মনটিকে পাবো, আর কোথাও নয়? এমন সময় বাসা থেকে লোক এলো ডাকতে, খাবার তৈরি। অমিত চলতে চলতে ভাবতে লাগলো যে লাবণ্য বুদ্ধির আলোতে সমস্তই স্পষ্ট করে জানতে চায়। মানুষ স্বভাবত যেখানে আপনাকে ভোলাতে ইচ্ছা করে, ও সেখানেও নিজেকে ভোলাতে পারে না। লাবণ্য যে কথাটা বললে সেটার তো প্রতিবাদ করতে পারছি নে। অন্তরাত্মা গভীর উপলব্ধির বাইরে প্রকাশ করতেই হয়। কেউ বা করে জীবনী, কেউ বা করে রচনায়। জীবনকে ছুঁতে ছুঁতে অথচ তার থেকে সরতে সরতে নদী যেমন কেবলই তীর থেকে সরতে সরতে চলে, তেমনি আমি কি কেবলই রচনার স্রোত নিয়েই জীবন থেকে সরে সরে যাব? এইখানেই কি মেয়ে পুরুষের ভেদ? পুরুষ তার সমস্ত শক্তিকে সার্থক করে সৃষ্টি করতে। সেই সৃষ্টি আপনাকে এগিয়ে দেবার জন্যই আপনাকে পদে পদে ভোলে। মেয়ে তার সমস্ত শক্তিকে খাটায় রক্ষা করতে। পুরনোকে রক্ষা করবার জন্যই নতুন সৃষ্টিকে সে বাধা দেয়। রক্ষার প্রতি সৃষ্টি নিষ্ঠুর, সৃষ্টির প্রতি রক্ষা বিঘ্ন। এমন কেন হলো? এক জায়গায় এরা পরস্পরকে আঘাত করবেই। যেখানে খুব করে মিল সেখানেই মস্ত বিরুদ্ধতা। তাই ভাবছি, আমাদের সকলের চেয়ে বড় যে পাওনা, সে মিলন নয়, সে মুক্তি। এ কথাটা ভাবতে অমিতকে পীড়া দিলে, কিন্তু ওর মন এটাকে অস্বীকার করতে পারলে না। লাবণ্য তর্ক। যোগমায়া বললেন, মা লাবণ্য,
তুমি ঠিক বুঝেছ? ঠিক বুঝেছি মা। অমিত ভারী চঞ্চল, সে কথা মানি। সেই জন্যই ওকে এত স্নেহ করি। দেখো না, ও কেমনতর এলোমেলো, হাত থেকে সবই যেন পড়ে পড়ে যায়। লাবণ্য একটু হেসে বললেই, ওকে সবই যদি ধরে রাখতেই হতো, হাত থেকে সবই যদি খসে খসে না পড়তো, তাহলেই ওর ঘটত বিপদ। ওর নিয়ম হচ্ছে, হয় উনি পেয়েও পাবেন না, নয় উনি পেয়েই হারাবেন। যেটা পাবেন সেটা যে আবার রাখতে হবে, এটা ওর ধাতের সঙ্গে মেলে না। সত্যি করে বলি বাছা, ওর ছেলে মানুষই আমার ভারী ভালো লাগে। সেটা হলো মায়ের ধর্ম। ছেলে মানুষিতে দায় যত কিছু সব মায়ের, আর ছেলের যত কিছু সব খেলা। কিন্তু আমাকে কেন বলছো দায় নিতে যে পারে না তার উপরে দায় চাপাতে? দেখছো না লাবণ্য, ওর অমন দুরন্ত মন আজকাল অনেকখানি যেন ঠান্ডা হয়ে গেছে। দেখে আমার বড় মায়া করে। যাই বলো, ও তোমাকে ভালোবাসে। তা বাসেন, তবে আর ভাবনা কিসের? কর্তামা, ওর যেটা স্বভাব, তার উপর আমি একটুও অত্যাচার করতে চাইনে। আমি তো এই জানি লাবণ্য, ভালোবাসা খানিকটা অত্যাচার চায়, অত্যাচার করেও। কর্তামা, সে অত্যাচারের ক্ষেত্র আছে, কিন্তু স্বভাবের উপর পীড়ন সয় না। সাহিত্যে ভালোবাসার বই যতই পড়লেম, এই কথাটা বারবার আমার মনে হয়েছে। ভালোবাসার ট্র্যাজেডি ঘটে সেইখানি যেখানে পরস্পরকে স্বতন্ত্র জেনে মানুষ সন্তুষ্ট থাকতে পারেনি। নিজের ইচ্ছেকে অন্যের ইচ্ছে করবার জন্যে যেখানে জুলুম, যেখানে মনে করি আপন মনের মতো করে বদলিয়ে অন্যকে সৃষ্টি করব। তা মা, দুজনকে নিয়ে সংসার পাততে গেলে পরস্পর পরস্পরকে খানিকটা সৃষ্টি না করে নিলে চলেই না। ভালোবাসা যেখানে আছে সেখানে সেই সৃষ্টি সহজ, যেখানে নেই সেখানে হাতুড়ি পিটোতে গিয়ে তুমি যাকে বলো ট্র্যাজেডি, তাই ঘটে। সংসার পাতবার জন্যই যে মানুষ তৈরি, তার কথা ছেড়ে দাও। সে তো মাটির মানুষ। সংসারের প্রতিদিনের চাপেই তার গড়ন পিটন আপনিই ঘটতে থাকে। কিন্তু যে মানুষ মাটির মানুষ একেবারেই নয়, সে আপনার স্বাতন্ত্র্য কিছুতেই ছাড়তে পারে না। যে মেয়ে তা না বোঝে সে যতই দাবি করে ততই হয় বঞ্চিত। যে পুরুষ তা না বোঝে সে যতই টানা হেঁচড়া করে ততই আসল মানুষটাকে হারায়। আমার বিশ্বাস, অধিকাংশ স্থলেই আমরা যাকে পাওয়া বলি সে আর কিচ্ছু নয়, হাত করা হাতকে যেরকম পাই সেই আর কি। তুমি কি করতে চাও লাবণ্য? বিয়ে করে দুঃখ দিতে চাইনি। বিয়ে সকলের জন্যে নয়, জানো কর্তামা। খুঁতখুঁতে মন যাদের, তারা মানুষকে খানিক খানিক বাদ দিয়ে দিয়ে বেছে বেছে নেয়। কিন্তু বিয়ের ফাঁদে জড়িয়ে পড়ে স্ত্রী পুরুষ যে বড় বেশি কাছাকাছি এসে পড়ে, মাঝে ফাঁক থাকে না। তখন একেবারে গোটা মানুষকে নিয়েই কারবার করতে হয়, নিতান্ত নিকটে থেকেই। কোনো একটা অংশ ঢাকা রাখবার জো থাকে না। লাবণ্য, তুমি নিজেকে জানো না। তোমাকে নিতে গেলে কিছুই বাদ দিয়ে নেবার দরকার হবে না। কিন্তু উনি তো আমাকে চান না। যে আমি সাধারণ মানুষ, ঘরের মেয়ে, তাকে উনি দেখতে পেয়েছেন বলে মনেই করিনি। আমি যেই ওর মনকে স্পর্শ করেছি, অমনি ওর মন অবিরাম ও অজস্র কথা কয়ে উঠেছে। সেই কথা দিয়ে উনি কেবলই আমাকে গড়ে তুলেছেন। ওর মন যদি ক্লান্ত হয়, কথা যদি ফুরোয়, তবে সেই নিঃশব্দের ভিতরে ধরা পড়বে এই নিতান্ত সাধারণ মেয়ে। যে মেয়ে ওর নিজের সৃষ্টি নয়, বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না। তোমার মনে হয় অমিত তোমার মতো মেয়েকে সম্পূর্ণ মেনে নিতে পারবে না? স্বভাব যদি বদলায় তবে পারবেন, কিন্তু বদলাবেই বা কেন? আমি তো তা চাই না। তুমি কি চাও?
যতদিন পারি না হয় ওর কথার সঙ্গে, ওর মনের খেলার সঙ্গে মিশিয়ে স্বপ্ন হয়েই থাকবো। আর স্বপ্নই বা তাকে বলবো কেন? সে আমার একটা বিশেষ জন্ম, একটা বিশেষ রূপ, একটা বিশেষ জগতে সে সত্য হয়ে দেখা দিয়েছে। না হয় সে গুটি থেকে বের হয়ে আসা 2-4 দিনের একটা রঙিন প্রজাপতিই হলো, তাতে দোষ কি? জগতে প্রজাপতি আর কিছুর চেয়ে যে কম সত্য তা তো নয়। না হয় সে সূর্যোদয়ের আলোতে দেখা দিলে আর সূর্যাস্তের আলোতে মরেই গেল, তাতেই বা কি? কেবল এইটুকুই দেখা যায় যে সেটুকু সময় যেন ব্যর্থ হয়ে না যায়। সে যেন বুঝলুম, তুমি অমিতর কাছে না হয় ক্ষণকালের মায়ারূপেই থাকবে, আর নিজে তুমি ওকে বিয়ে করতে চাও না। তোমার কাছে অমিত কি মায়া? লাবণ্য চুপ করে বসে রইল, কোনো জবাব করলে না। যোগমায়া বললেন, তুমি যখন তর্ক করো তখন বুঝতে পারি তুমি অনেক বই পড়া মেয়ে। তোমার মতো করে ভাবতেও পারিনি, কথা কইতেও পারিনি। শুধু তাই নয়, হয়তো কাজের বেলাতেও এত শক্ত হতে পারিনি। কিন্তু তর্কের ফাঁকের মধ্যে দিয়েও যে তোমাকে দেখেছি মা। সেদিন রাত যখন 12টা হবে, দেখলুম তোমার ঘরে আলো জ্বলছে। ঘরে গিয়ে দেখি তোমার টেবিলের উপর নুয়ে পড়া 2 হাতের মধ্যে মুখ রেখে তুমি কাঁদছো। এ তো ফিলোজফি পড়া মেয়ে নয়। একবার ভাবলুম সান্ত্বনা দিয়ে আসি, তারপরে ভাবলুম সব মেয়েকেই কাঁদবার দিনে কেঁদে নিতে হবে, চাপা দিতে যাওয়া কিচ্ছু নয়। এ কথা খুবই জানি, তুমি সৃষ্টি করতে চাও না, ভালোবাসতে চাও। মন প্রাণ দিয়ে সেবা না করতে পারলে তুমি বাঁচবে কি করে? তাই তো বলি, ওকে কাছে না পেলে তোমার চলবে না। বিয়ে করবো না বলে হঠাৎ পণ করে বসো না। একবার তোমার মনে একটা জেদ চাপলে আর তোমাকে সোজা করা যায় না, তাই ভয় করি। লাবণ্য কিছু বললে না, নতমুখে কোলের উপর শাড়ির আঁচলটা চেপে চেপে অনাবশ্যক ভাঁজ করতে লাগলো। যোগমায়া বললেন, তোমাকে দেখে আমার অনেকবার মনে হয়েছে, অনেক পরে অনেক ভেবে তোমাদের মন বেশি সূক্ষ্ম হয়ে গেছে। তোমরা ভিতরে ভিতরে যে সব ভাব গড়ে তুলছ, আমাদের সংসারটা তার উপযুক্ত নয়। আমাদের সময় মনের যে সব আলো অদৃশ্য ছিল, তোমরা আজ সেগুলোকে ছাড়ান দিতে চাও না। তারা দেহের মোটা আবরণটাকে ভেদ করে দেহটাকে যেন অগোচর করে দিচ্ছে। আমাদের আমলে মনের মোটা মোটা ভাবগুলো নিয়ে সংসারের সুখ দুঃখ যথেষ্ট ছিল, সমস্যা কিছু কম ছিল না। আজ তোমরা এতই বাড়িয়ে তুলছ, কিছুই আর সহজ রাখলে না। লাবণ্য একটুখানি হাসল। এই সেদিন অমিত অদৃশ্য আলোর কথা যোগমায়াকে বোঝাচ্ছিলেন, তার থেকে এই যুক্তি তার মাথায় এসেছে, এও তো সূক্ষ্ম। যোগমায়ার মা ঠাকুরুন এ কথা এমন করে বুঝতেন না। বললি, কর্তামা, কালের গতিতে মানুষের মন যতই স্পষ্ট করে সব কথা বুঝতে পারবে, ততই শক্ত করে তার ধাক্কা সইতেও পারবে। অন্ধকারের ভয়, অন্ধকারের দুঃখ অসহ্য, কেননা সেটা অস্পষ্ট। যোগমায়া বললেন, আজ আমার বোধ হচ্ছে কোনো কালে তোমাদের দুজনের দেখা না হলেই ভালো হতো। না না, তা বলো না। যা হয়েছে এছাড়া আর কিছু যে হতে পারত, এ আমি মনেও করতে পারিনি। একসময় আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি নিতান্তই শুকনো, কেবল বই পড়ব আর পাশ করব, এমনই করেই আমার জীবন কাটবে। আজ হঠাৎ দেখলুম আমিও ভালোবাসতে পারি। আমার জীবনে এমন অসম্ভব যে সম্ভব হলো, এই আমার ঢের হয়েছে। মনে হয় এতদিন ছায়া ছিলুম, এখন সত্য হয়েছে। এর চেয়ে আর কি চাই? আমাকে বিয়ে করতে বলো না কর্তামা। বলে চৌকি থেকে মেঝেতে নেমে যোগমায়ার কোলে মাথা রেখে কাঁদতে লাগলো। শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস শেষের কবিতা, 3য় পর্ব। গল্প পাঠে আপনাদের সাথে ছিলাম আমি রাবেয়া রাবু। আমার গল্প আপনাদের ভালো লাগলে
লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আমার পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের নোটিফিকেশন গল্প দেওয়ার সাথে সাথে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন। এই পর্বের পরবর্তী পর্বের লিংক পেয়ে যাবেন এই পর্বের ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের সবার খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।